কলকাতার রাতগুলো বড় অদ্ভুত। দিনের ভিড়, আওয়াজ, ধোঁয়া সব মিলিয়ে এক অস্থিরতা থাকে, কিন্তু রাত নামলেই যেন শহরের অন্য এক মুখ প্রকাশ পায়। গলির ভিতর হালকা আলো, ভেজা পিচের রাস্তার গন্ধ, দূরে কোথাও বৃষ্টির শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত নীরবতা। রাগিনী হালদার সেদিন ডেস্কের উপর ঝুঁকে ল্যাপটপে টাইপ করছিলেন। সন্ধ্যার পরেই অফিস ছেড়ে বাড়ি ফিরেছেন, কিন্তু তার ক্রাইম ডেস্কের রিপোর্টিং শেষ হয়নি। রাত 11:47 PM। তখনই ফোনটা বাজল। ডিসপ্লেতে কোনো নাম নেই, শুধু লেখা প্রাইভেট নাম্বার। এক মুহূর্তের জন্য তিনি ভাবলেন রিসিভ করবেন কিনা। সাধারণত এই সময় অপরিচিত কল আসা মানেই কোনো সমস্যার গন্ধ। তবুও সাংবাদিকের কৌতূহলটা যেন সব সময় তাড়া করে বেড়ায়। হ্যালো, কণ্ঠে ছিল সতর্কতা। ওপাশে প্রথমে কোনো শব্দ নেই, শুধু এক মুহূর্তের নিঃশ্বাসের শব্দ, যেন কেউ খুব সাবধানে কথা বলার আগে চারপাশ দেখে নিচ্ছে। মিস হালদার, আপনি কি আমাকে চিনতে পারবেন? কণ্ঠটা কর্কশ, খানিকটা কর্কশতার আড়ালে লুকোনো আতঙ্ক। হু ইজ দিস? আমার নাম শোনা আপনার পক্ষে অসম্ভব, কারণ আমি তো অনেক বছর আগে মরে গেছি, অন্তত কাগজে কলমে। রাগিনীর বুকের ভেতর এক ঝটকা লাগল। সাংবাদিক জীবনে অনেক ভুয়া তথ্যের মুখোমুখি হয়েছেন, কিন্তু এই ভঙ্গিটা অন্যরকম। বলুন, কি চান? শেষবার কথা বলতে চাই, শেষ সাক্ষাৎকার। এরপর আমি চিরতরে অদৃশ্য হয়ে যাব। কিন্তু আপনি কে? ওপাশে এবার স্পষ্ট উচ্চারণে একটি নাম ভেসে এলো, সঞ্জীব দত্ত। এই নামটা শোনা মাত্র রাগিনীর হাত কেঁপে গেল। সঞ্জীব দত্ত, এক সময়ের কলকাতার আন্ডারওয়ার্ল্ড কিংপিন, যাকে পুলিশ 2012 সালে নদিয়ার এক বন্দুকযুদ্ধে মৃত ঘোষণা করেছিল। ফাইল, সংবাদ, সাক্ষী সবই বলেছিল লোকটা নেই। কিন্তু এখন অসম্ভব, আপনি তো মারা গেছেন। যদি আমি মরে যেতাম, তাহলে কি আজ রাত 12টায় গলিফাড়ি ঘাটে আপনার সঙ্গে দেখা করার জন্য ফোন করতাম? রাগিনী চুপ। ওপাশের লোকটা আবার বলল, 12:25 আসবেন, একা আসবেন, আর হ্যাঁ, পুলিশকে কিছু বলবেন না। বললেই আপনার শেষ সাক্ষাৎকার হয়ে যাবে চিরতরে। ফোন কেটে গেল। রাগিনী এক মুহূর্ত চুপ করে বসে রইলেন। মাথার ভেতর দ্রুত ঘুরতে লাগল পুরনো কেস ফাইলের ছবিগুলো। কালো কোট পরা, ধূর্ত চোখের সঞ্জীব দত্ত, যার অপরাধের তালিকায় খুন, অস্ত্র পাচার, মাদক ব্যবসা সবই ছিল। সেই লোক যদি বেঁচে থাকে, তাহলে এতদিন কোথায় ছিল? আর এখন কেন ফিরে এসেছে? তিনি ব্যাগে ছোট্ট রেকর্ডার, নোটপ্যাড এবং ফোন রাখলেন। চোখ পড়ল ডেস্কের উপরে রাখা কালো ক্যামেরাটায়। অনেক রিপোর্টার বিপজ্জনক সাক্ষাতে প্রমাণ রাখতে গোপন ক্যামেরা ব্যবহার করেন। রাগিনীও তাই করলেন। মধ্যরাত্রি পেরোতেই কলকাতার নদীপাড় যেন আরও অন্ধকার হয়ে গেল। ম্লান আলোয় ভিজে ওঠা পাথরের সিঁড়ি, নদীর কালো জলের ঢেউ, দূরে কোথাও ট্রলারের ইঞ্জিনের গর্জন, সব মিলিয়ে এক হাড় হিম করা পরিবেশ। রাগিনী সিঁড়ির কাছে দাঁড়িয়ে চারপাশ দেখলেন, কেউ নেই। হঠাৎ পিছন থেকে ভেসে এলো ফিসফিস শব্দ, মিস হালদার। তিনি ঘুরে দাঁড়ালেন। সামনের অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক লোক, মাথায় হুড, মুখে ছায়া, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। লোকটা থামল, কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর বলল, আমি এসেছি, কিন্তু কথা বলার সময় খুব কম। রাগিনী কিছু বলার আগেই হঠাৎ দূরে নদীর ওপাশে একটা তীব্র আলো ঝলসে উঠল, সঙ্গে বন্দুকের আওয়াজ। লোকটা চমকে উঠল, চিৎকার করে বলল, রান! রাত 2:30। রাগিনী তখনও বাড়ি ফেরেননি। গলিফাড়ি ঘাটের গুলির শব্দ, সঞ্জীব দত্তের আতঙ্কিত মুখ আর সেই রহস্যময় আলো, সব মিলিয়ে তার মন অস্থির। ফিরে এসেছেন অফিসে। ক্রাইম ডেস্কের পুরনো আর্কাইভ ফাইলের ক্যাবিনেটে খুঁজে বের করলেন কেস ফাইল নম্বর KPD/145/2012, সাবজেক্ট সঞ্জীব দত্ত এনকাউন্টার কেস। ফাইল খুলতেই পুরনো খবরের কাটিং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্রাইম সিনের ছবি এবং পুলিশের রিপোর্ট চোখে পড়ল। রিপোর্টে স্পষ্ট লেখা, ডেট অফ ডেথ 17 জুলাই 2012, প্লেস শিবপুর নদিয়া, কজ পুলিশ এনকাউন্টার, রিমার্কস ডেড বডি বার্নড বিয়ন্ড রেকগনিশন, আইডেন্টিফাইড থ্রু পার্সোনাল বিলঙ্গিংস। রাগিনী একদম স্থির হয়ে বসে রইলেন। বার্নড বিয়ন্ড রেকগনিশন, শুধু ব্যক্তিগত জিনিস দেখে শনাক্ত করা হয়েছে। তাহলে ডিএনএ টেস্ট? রিপোর্টে কিছুই নেই। ফাইল উল্টে গিয়ে চোখে পড়ল 2010 সালের এক সাক্ষাৎকার, যা এক সময়ের কুখ্যাত ডন সঞ্জীব দত্ত নিজে দিয়েছিলেন।
সেই সময় কলকাতায় তার প্রভাব এতটাই বেশি ছিল যে বহু রাজনীতিকও তার সঙ্গে সম্পর্ক রাখতে দ্বিধা করতেন না। সাক্ষাৎকারের এক লাইন রাগিনীর মাথায় গেঁথে গেল, আমাকে মেরে ফেলতে হলে 3টে জিনিস একসাথে করতে হবে, আমার শরীর, আমার ছায়া আর আমার নামকে শেষ করতে হবে। শরীর, ছায়া, নাম, এটা কি কেবল রূপক কথা ছিল, নাকি সত্যিই তার কোনো গোপন প্ল্যান ছিল মৃত্যুর নাটক সাজানোর? ভোর 5টার দিকে রাগিনী ফোন করলেন প্রাক্তন পুলিশ অফিসার অরিন্দম সেনকে। একসময় সঞ্জীব দত্তর পেছনে বছরের পর বছর কেস চালিয়েছিলেন অরিন্দম। অবসর নেওয়ার পর এখন শিলিগুড়িতে থাকেন। ফোন ধরতেই প্রথমেই অরিন্দম গর্জে উঠলেন, রাগিনী, তুমি কোথায় এই নামটা শুনলে? আমি কাল রাতেই, বলতে গেলে আজ ভোরে তার ফোন পেয়েছি। এক মুহূর্তের জন্য ওপাশে চুপ, তারপর অরিন্দমের কণ্ঠ বদলে গেল, যেন আতঙ্কের ছায়া ঢুকে পড়ল। শোনো, আমি জানি সেই রাতের এনকাউন্টারে সব খুঁটিনাটি। আমি সেখানে ছিলাম, আর আমি নিশ্চিত আমি যার দেহ দেখেছিলাম সে সঞ্জীব নয়। রাগিনীর বুক ধক করে উঠল। তাহলে তাহলে তুমি এখন এমন এক খেলায় নেমেছ যেটা থেকে বেরোবার রাস্তা নেই। সঞ্জীব যদি তোমায় খুঁজে পেয়ে থাকে, তার মানে সে তোমায় দরকারি বলে মনে করছে, আর এটা ভালো খবর নয়। রাগিনী ফোন কেটে দিলেন। বাইরে তখন সকালের আলো ছড়াচ্ছে। তিনি বাড়ির দিকে পা বাড়ালেন, কিন্তু বুকের ভিতর একটা অদ্ভুত অস্বস্তি। রাস্তায় লোকজন কম, দূরে হকারদের চেঁচামেচি শোনা যাচ্ছে। ঠিক তখনই তিনি টের পেলেন একটা সাদা রঙের ভ্যান ধীরে ধীরে তার পেছন পেছন আসছে। তিনি মোড় ঘুরে হঠাৎ গলির ভিতর ঢুকে গেলেন। কয়েক সেকেন্ড পর ভ্যানটাও থেমে গেল। কাচের ভিতর থেকে একজোড়া কালো সানগ্লাস পরা চোখ তাকে লক্ষ্য করছে। রাগিনী দ্রুত বেরিয়ে এসে মেইন রোডে চলে গেলেন। ট্যাক্সি থামিয়ে উঠে পড়লেন। ট্যাক্সি ছুটতে লাগল, কিন্তু মনে হল ভ্যানটা অনেকক্ষণ পর্যন্ত পেছন পেছন আসছিল। সন্ধ্যায় অফিসে ফিরেই তিনি নিজের স্ট্রিট সোর্স রবিকে ডাকলেন। রবি একসময় সঞ্জীব দত্তের জন্য কাজ করত, পরে পুলিশের ভয়ে লুকিয়ে থাকে। রাগিনীর কথা শুনে সে ফিসফিস করে বলল, দিদি, আমি যা শুনেছি সেটা বলি। সঞ্জীব দত্ত নাকি এখন অন্য নাম নিয়ে শহরে আছে। সেই নামে বড় বড় ব্যবসা করছে, কিন্তু কেউ জানে না যে ও আসলে সঞ্জীব। নামটা কি? রবি চারপাশ দেখে খুব ধীরে বলল, অভিজিৎ সেনগুপ্ত। রাগিনী চমকে উঠলেন। এই নামটা তার অপরিচিত নয়। শহরের একজন প্রভাবশালী রিয়েল এস্টেট ব্যবসায়ীর নাম এটি, যিনি বড় বড় বিল্ডিং প্রজেক্টের জন্য বিখ্যাত। কিন্তু যদি তিনি সত্যিই সঞ্জীব দত্ত হন, তবে কলকাতার আন্ডারওয়ার্ল্ডের ভিত আবার কেঁপে উঠবে। কলকাতার বিকেল। মেঘলা আকাশের নিচে শহরটা যেন আরও ধূসর দেখাচ্ছে। প্রেস ক্লাব থেকে বেরিয়ে রাগিনী হাঁটতে হাঁটতে চিন্তা করছিলেন, যদি অভিজিৎ সেনগুপ্তই আসল সঞ্জীব দত্ত হন, তাহলে আমি কিভাবে প্রমাণ জোগাড় করব? হঠাৎই তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, স্টপ ডিগিং অর ইউল বি নেক্সট। শরীরের মধ্যে ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি চারপাশ তাকিয়ে দেখলেন, ভিড়ের মধ্যেও যেন কিছু চোখ সবসময় তাঁর দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা নামতেই রাগিনী মেট্রো ধরে গড়িয়ার দিকে যাচ্ছিলেন। ট্রেনে ভিড় ছিল না, তাই প্ল্যাটফর্মে নামতেই স্পষ্ট দেখতে পেলেন একজন কালো চশমা ও ধূসর শার্ট পরা লোক দূর থেকে তাকে লক্ষ্য করছে। রাগিনী হাঁটা বাড়িয়ে দিলেন, মোড় ঘুরে বাসস্ট্যান্ডে পৌঁছে গেলেন, কিন্তু লোকটা পিছু ছাড়ল না। এরা কারা? সঞ্জীবের লোক, নাকি কেউ অন্য কেউ? ট্যাক্সি ডাকতে গিয়ে তিনি হঠাৎ একপাশের গলিতে ঢুকে গেলেন। দ্রুত হাঁটা শুরু করলেন, কিন্তু পেছনে পায়ের শব্দ থামল না। ঠিক তখনই, মিস হল্ডার! রাগিনী ঘুরে দাঁড়াতেই দেখলেন সেই ধূসর শার্টের লোক দৌড়ে আসছে। তার হাতে কিছু নেই, কিন্তু চোখে আতঙ্ক। লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, আপনাকে খুঁজে বের করতেই হবে। আমি জানি ওর আসল চেহারা। কে? অভিজিৎ সেনগুপ্ত, মানে সঞ্জীব। বাক্য শেষ করার আগেই গুলির শব্দ। ট্র্যাক! লোকটা রাস্তায় লুটিয়ে পড়ল, রক্তে ভিজে যাচ্ছে ফুটপাত। রাগিনী চমকে পেছনে তাকালেন। দূরে এক মোটর বাইক দ্রুত ছুটে যাচ্ছে, গায়ে কালো হুড, হাতে গ্লাভস। ভিড় জমে গেল।
কয়েকজন এগিয়ে এলেও রাগিনী বুঝলেন লোকটা আর বাঁচবে না। মৃত্যুর আগে সে ফিসফিস করে বলল, শ্যামবাজার, ওল্ড গোডাউন, লকার, কোড 1977। তারপর শরীর ঢলে পড়ল। রাগিনী জানেন পুলিশের কাছে এখনই যাওয়া ঠিক হবে না, কারণ যদি সঞ্জীব সত্যিই এত বড় প্রভাবশালী হয় তাহলে পুলিশই ব্যবস্থা নেওয়ার আগেই প্রমাণ মুছে যাবে। রাত 9টার দিকে তিনি পৌঁছলেন শিয়ালদহের কাছে নিজের এক পুরনো ফটো জার্নালিস্ট বন্ধুর কাছে। বন্ধুটি জানালো শ্যামবাজারের পুরনো গুদামঘরগুলো এখন বেশিরভাগই তালাবদ্ধ, কিছু অবৈধ ব্যবসার জন্য ব্যবহার হয়। রাগিনী পরের দিন ভোরে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু সেই রাতেই তার হোটেল রুমের দরজায় কেউ ধীরে ধীরে নক করল। তিনি দরজা খুললেন না, কিন্তু ফিশ আই দিয়ে উকি দিতেই দেখলেন করিডোরের শেষ মাথায় একটা ছায়া দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড পর ছায়াটা অদৃশ্য হয়ে গেল। ভোর 5টায় রাগিনী গুদাম ঘরে পৌঁছলেন। তালা ভাঙা, ভিতরে ধুলোময় কাগজের গন্ধ। কোণে একটা পুরনো লোহার লকার, যার ওপর খোদাই করা 1977, যেটা গতরাতের মৃত লোকটা বলেছিল। তিনি কোড লাগাতেই লকার খুলে গেল। ভিতরে একটি পুরনো ফাইল, কিছু ফটোগ্রাফ আর একটি পাসপোর্ট। পাসপোর্টে ছবি অভিজিৎ সেনগুপ্তের, কিন্তু নামের জায়গায় লেখা সঞ্জীব দত্ত। ঠিক তখনই বাইরে থেকে পায়ের শব্দ। কারা যেন গুদামঘরে ঢুকছে। রাগিনী ফাইল ব্যাগে ঢুকিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু মনে হচ্ছিল এবার তার পেছনে শুধু ছায়া নয়, মৃত্যুই লেগে গেছে। কলকাতার আকাশ সেদিন সকাল থেকেই ধূসর মেঘে ঢাকা। রাগিনী নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টের জানলার পাশে বসে ভাবছিলেন, যে প্রমাণ এখন তার হাতে সেটা ফাঁস হলে শহরের সবচেয়ে প্রভাবশালী লোকের একজনের মুখোশ খুলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে, প্রমাণ ফাঁস হওয়ার আগেই যদি তাকে শেষ করে দেওয়া হয়। প্রথম ধাক্কাটা এলো দুপুর নাগাদ। স্ট্রিট সোর্স রবিকে ফোন করছিলেন রাগিনী, কিন্তু ফোন বেজে কেটে গেল। অল্পক্ষণের মধ্যেই এক পুলিশ কনস্টেবল ফোন করে জানালো, দিদি, রবি আর নেই, গলির কাছে ছুরি মেরে গেছে কেউ, দেখেছে কেউ না? রাগিনীর বুক কেঁপে উঠল। রবি ছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলোর মধ্যে একজন। তারপর বিকেল নাগাদ খবর এলো অরিন্দম সেন, যিনি সঞ্জীব দত্ত সম্পর্কে সত্যিই জানতেন, হঠাৎই কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন। খবর শুনে রাগিনীর সন্দেহ বেড়ে গেল। এত কাকতালীয় মৃত্যু একদিনে হতে পারে না। সন্ধ্যায় নিজের ল্যাপটপ খুলতেই রাগিনী দেখলেন একটি অচেনা ইমেল এসেছে। সাবজেক্ট, লাস্ট ইন্টারভিউ, কোঅর্ডিনেটস এনক্লোজড। ভিতরে শুধু কিছু সংখ্যা আর অক্ষরের মিশ্রণ। তিনি তৎক্ষণাৎ একটা ক্রিপ্টো টুল দিয়ে ডিকোড করতে লাগলেন। কয়েক মিনিট পর যা বেরোল তা এক ধরনের জিপিএস লোকেশন, 22.5726 ডিগ্রি নর্থ, 88.3639 ডিগ্রি ইস্ট। লোকেশনটা চেক করে তিনি বুঝলেন এটা কলকাতা বন্দর এলাকার একটি পরিত্যক্ত গুদাম। ইমেলের শেষ লাইনে লেখা, কাম অ্যালোন অ্যাট মিডনাইট অর দ্য ট্রুথ ডাইজ উইথ মি। রাগিনী ব্যাগে ক্যামেরা, রেকর্ডার আর ছোট্ট একটু পেপার স্প্রে রাখলেন। এবার পুলিশকে জানানোর কোনো প্রশ্নই নেই। যদি সত্যিই সঞ্জীব দত্ত তার সঙ্গে কথা বলতে চান, তবে পুলিশের খবর পেলেই সব উভে যাবে। রাত 11:45-এ তিনি ক্যাব নিয়ে বন্দর এলাকায় পৌঁছলেন। অন্ধকার রাস্তা, ছায়াময় গলি আর দূরে জাহাজের হর্নের শব্দ। গুদামের ভিতর ঢুকতেই ঠান্ডা হাওয়া বয়ে এলো। দূরে একটা চেয়ার রাখা, তার ওপর একটা পুরনো টেপ রেকর্ডার। হঠাৎ স্পিকার থেকে কণ্ঠ ভেসে এলো, মিস হলদার, আপনি খুব সাহসী, কিন্তু সাহসী মানুষ অনেক সময় বোকাও হয়। রাগিনী চারপাশ তাকালেন, কিন্তু কাউকে দেখা গেল না। কণ্ঠ আবার বলল, আপনি ভাবছেন আপনি আমাকে দেখতে পাবেন, কিন্তু আমি আপনাকে অনেক আগেই দেখছি। ঠিক তখনই ছায়ার আড়াল থেকে দুজন কালো মুখোশ পরা বেরিয়ে এলো, তাদের হাতে বন্দুক। কাম উইথ আস, বস ওয়ান্টস টু সি ইউ। দুজনের হাতের বন্দুকের মুখ বুঝিয়ে দিল
এখন প্রতিরোধ করা মানে মৃত্যু। তারা রাগিনীকে গাড়িতে তুলে শহরের এক অচেনা দিকে নিয়ে যেতে লাগল। রাস্তার দুপাশে আলো কম, মাঝে মাঝে পুলিশের গাড়ি, কিন্তু কেউ থামল না। মনে হচ্ছিল তাকে ধীরে ধীরে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখান থেকে ফেরা হয়তো আর সম্ভব হবে না। গাড়ি শহরের আলো পেছন ফেলে ক্রমশ অন্ধকারের দিকে এগিয়ে চলেছে। রাগিনী জানলা দিয়ে দেখতে পেলেন রাস্তার দুপাশে এখন কেবল পুরনো গুদাম, ভাঙা কারখানা, আর মাঝে মাঝে জলজল করছে এক একটা ইয়েলো লাইট পোস্ট। মনে হচ্ছিল কলকাতার মানচিত্র থেকে এই জায়গাটা কেউ ইচ্ছে করে মুছে দিয়েছে। প্রায় ২৫ মিনিট পর গাড়ি থামল। দুজন মুখোশধারী তাকে নামিয়ে নিয়ে গেল এক বিশাল লোহার গেটের ভেতরে। ভিতরে ঢুকেই রাগিনীর চোখে পড়ল পুরনো দোতলা বিল্ডিং। জানলায় কাঁচ নেই, কিন্তু ভিতরে অদ্ভুত উজ্জ্বল আলো জ্বলছে। সিঁড়ি দিয়ে উঠে গেল তারা। এক ঘরে ঢুকতেই রাগিনী দেখলেন একজন লোক পেছন ফিরে বাইরের দিকেই তাকিয়ে আছেন, জানলার বাইরে তাকিয়ে। গায়ে কালো স্যুট, চুলে হালকা পাকা, হাতে সিগার। লোকটা ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। রাগিনীর বুক কেঁপে উঠল। এ যে অভিজিৎ সেনগুপ্ত, সেই প্রভাবশালী ব্যবসায়ী, অথচ তার চোখে এখন এক অদ্ভুত ঠান্ডা দৃষ্টি। ফাইনালি মিস হালদার, উই মিট। অভিজিৎ এগিয়ে এসে টেবিলে বসে পড়লেন। তুমি খুব কৌতূহলী মেয়ে, তাই না? কিন্তু কৌতূহল মাঝে মাঝে মারণও হতে পারে। রাগিনী স্থির গলায় বললেন, আপনার আসল নাম সঞ্জীব দত্ত, তাই না? আর এই যে ফাইলটা। তিনি ব্যাগ থেকে ফাইল বের করতেই দুজন গার্ড তৎক্ষণাৎ সেটা কেড়ে নিল। অভিজিৎ ঠোঁটের কোণে হাসি টেনে বললেন, তুমি মনে করছো তুমি বড় কিছু পেয়েছ, অথচ এগুলো শুধু প্রপস। আসল খেলা তো অন্য জায়গায়। অভিজিৎ হঠাৎ বললেন, তুমি জানো তোমার বাবা আমার কাছে কাজ করত? রাগিনী হতবাক। আমার বাবা? অসম্ভব। অসম্ভব নয়। ও ছিল আমার সবচেয়ে বিশ্বস্ত লোকদের একজন, কিন্তু একদিন ও আমার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে গিয়ে ধরা পড়ে। তারপর অভিজিৎ থেমে সিগারের ধোঁয়া ছাড়লেন। তারপর ওর অ্যাক্সিডেন্ট হয়। রাগিনীর মনের ভিতর রাগ, আতঙ্ক আর অবিশ্বাস মিশে বিস্ফোরিত হতে লাগল। এখন বোঝা যাচ্ছে এই লড়াই শুধু সাংবাদিক আর অপরাধীর নয়, এটা তার নিজের রক্তের প্রতিশোধের লড়াইও। হঠাৎ অভিজিৎ ইশারা করতেই দুজন গার্ড রাগিনীকে ধরে ফেলল। তুমি আজ রাতে এখানেই থাকবে মিস হালদার। কাল সকাল হলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার দলে যোগ দেবে নাকি খবরের পাতায় শুধুই তোমার ছবি থাকবে। রাগিনী বুঝলেন এখন তার বাঁচার একমাত্র উপায় হল সময় কেনা। তিনি নীরবে মাথা নাড়লেন, কিন্তু চোখে লেগে রইল আগুনের মতো প্রতিজ্ঞা, যে করেই হোক এখান থেকে বেরোতে হবে। রাত গভীর। বিল্ডিংয়ের বাইরে হাওয়ার সঙ্গে সমুদ্রের গর্জন মিলেমিশে এক অদ্ভুত ভয়ের আবহ তৈরি করেছে। রাগিনীকে এক ছোট্ট ঘরে বন্দি করে রাখা হয়েছে। জানালায় মোটা লোহার গ্রিল, দরজার বাইরে পাহারা দিচ্ছে দুজন অস্ত্রধারী গার্ড। তিনি বিছানায় বসে ভাবছেন, এখন না পালালে কাল সকালে সব শেষ। পরিকল্পনার শুরু। ঘরটা ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলেন। কোনায় একটা পুরনো কাঠের আলমারি, যার পিছনের কাঠ ফাঁপা মনে হচ্ছে। পাশে রাখা একটা ল্যাম্পের বৈদ্যুতিক তার হাতে নিয়ে তিনি চটজলদি মাথায় পরিকল্পনা সাজালেন। বিদ্যুৎ আর ধাতু একসাথে ব্যবহার করলে সাময়িক শক দিয়ে গার্ডকে অচেতন করা যেতে পারে। রাত 2টোর দিকে বাইরের থেকে গার্ডদের কথা শোনা গেল, আম গোয়িং ফর এ স্মোক, ইউ কিপ ওয়াচ। একজন গার্ড দূরে চলে গেলে অন্যজন দরজার কাছে দাঁড়াল। রাগিনী দরজার ফাঁক দিয়ে ফিসফিস করে বললেন, আমার একটু পানি চাই। গার্ড অবাক হয়ে ভেতরে ঢুকতেই তিনি ল্যাম্পের খোলা তার তার হাতে ঠেসে দিলেন। বিদ্যুতের শক লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। রাগিনী গার্ডের বন্দুক তুলে নিয়ে করিডোরে বেরোল। দূরে সিসিটিভি ক্যামেরা ঘুরছে। এখন সরাসরি গেট দিয়ে বেরোলে ধরা পড়া নিশ্চিত। তিনি সিঁড়ির বদলে ফায়ার এসকেপ বেয়ে নিচে নামার সিদ্ধান্ত নিলেন। কিন্তু অর্ধেক নামতেই নিচ থেকে আরেক গার্ড জেন্সি উঠল। হেই, স্টপ দেয়ার! গুলি ছুটে এলো,
কিন্তু অন্ধকারে সুযোগে তিনি লাফিয়ে একতলার ছাদে পড়লেন। বিল্ডিংয়ের পেছনের দিকে নেমে এলেন তিনি। ওখানে পরিত্যক্ত কন্টেনারের সারি। তাদের ফাঁক গলিয়ে রাগিনী কয়ে দৌড়ে বেরিয়ে এলেন গেটের দিকে। কিন্তু শেষ মুহূর্তে সামনে এসে দাঁড়াল অভিজিৎ নিজে। ব্রেভ বাট নট এনাফ। ঠিক তখনই দূরে পুলিশের সাইরেনের শব্দ। অভিজিৎ এক মুহূর্তের জন্য চমকে উঠলেন, আর সেই সুযোগে রাগিনী গেটের বাইরে দৌড়ে বেরিয়ে গেলেন। বাইরে এসে তিনি দেখলেন একটা কালো জিপ থেমে আছে। জানালার ভেতর থেকে এক মুখোশধারী লোক হাত নাড়ছে। গেট ইন ইফ ইউ ওয়ান্ট টু লিভ। 1 সেকেন্ড দেরি করলে হয়তো অভিজিৎ লোক নিয়ে বেরিয়ে আসবে, তাই তিনি জিপে উঠে পড়লেন। গাড়ি ধুলো উড়িয়ে দূরে মিলিয়ে গেল, আর পিছনে রইল পরনদের সেই ভয়ঙ্কর আস্তানা। জিপটা ধুলো উড়িয়ে ফাঁকা রাস্তা পেরোতে চলেছে। রাগিনী জানালা দিয়ে তাকিয়ে দেখলেন শহরের আলো অনেক পেছনে পড়ে গেছে। ড্রাইভারের মুখে কালো মুখোশ, কণ্ঠস্বর কর্কশ কিন্তু শান্ত। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, ইউ আর সেফ নাও। রাগিনী গম্ভীর গলায় বললেন, আপনি কে, আর আমাকে কেন বাঁচালেন? লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার নাম অরিন্দম। অন্তত একসময় ছিল। এখন আমি শুধু একজন যে অভিজিৎ সেনগুপ্তকে চেনে খুব কাছ থেকে। রাগিনী চমকে উঠলেন, আপনি তার লোক ছিলেন? ছিলাম, কিন্তু একদিন আমি ওর আসল মুখ দেখলাম, যেদিন ও তোমার বাবাকে হত্যা করল। রাগিনীর চোখে মুহূর্তে জল চলে এলো। অরিন্দমের গলায় তীব্র অনুশোচনা। তোমার বাবাকে আমি বাঁচাতে পারিনি। আজ তোমাকে বাঁচিয়ে সেই ঋণ শোধের চেষ্টা করছি। গাড়ি চলতে চলতে অরিন্দম বলল, শুনেছি কাল ভোরে অভিজিৎ শহর ছেড়ে যাবে। তার আগেও মিডিয়ায় মিথ্যা প্রমাণ ছড়িয়ে দেবে যে তুমি দুর্নীতিগ্রস্ত আর পুলিশের খোঁজে আছো। রাগিনী দাঁতে দাঁত চেপে বললেন, তাহলে আমাদের হাতে কয়েক ঘন্টা আছে। এক্স্যাক্টলি, আমি তোমাকে এমন প্রমাণ দেব যা ওকে শেষ করে দেবে। জিপটা থামল শহরের প্রান্তে এক পুরনো বাড়ির সামনে। ভিতরে অরিন্দম একটি লোহার বাক্স খুলে বের করল ফাইল, পেনড্রাইভ আর পুরনো ভিডিও টেপ। এগুলোতে আছে ওর কালোবাজারি, খুন আর রাজনৈতিক ঘুষের প্রমাণ। কিন্তু সাবধান, ওর গুন্ডারা যে কোনো মুহূর্তে এখানে পৌঁছে যেতে পারে। রাগিনী দ্রুত ফাইলগুলো ব্যাগে ভরতে লাগলেন। ঠিক তখনই বাইরে ব্রেকের শব্দ আর লোকজনের চিৎকার, ওরা এসে গেছে। অরিন্দম জানালা দিয়ে গুলি ছুটতে লাগল, আর রাগিনী পেছনের দরজা দিয়ে গলিপথে দৌড়ে গেলেন। পেছনে গুলির শব্দ, সামনের দিকে শুধু অন্ধকার আর কুয়াশা। তিনি রাস্তার ওপারে একটা মোটরসাইকেল দেখতে পেলেন, চাবি লেগে আছে। চোখের পলকে তাতে উঠে ইঞ্জিন স্টার্ট দিলেন। ভোরের প্রথম আলো ফুটতে রাগিনী শহরে ঢুকে পড়লেন। সরাসরি নিউজ অফিসে পৌঁছে ফাইল, ভিডিও আর পেনড্রাইভ হস্তান্তর করলেন এডিটরের হাতে। 2 ঘণ্টার মধ্যে টিভি স্ক্রিনে ভেসে উঠল, বিজনেস টাইকুন অভিজিৎ সেনগুপ্ত এক্সপোজড। অভিজিৎ গ্রেপ্তার হলেন, আর রাগিনীর নাম আবার শিরোনামে, কিন্তু এবার নায়িকা হিসেবে। বিকেলে তিনি ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। মোবাইলে অরিন্দমের পাঠানো একটাই মেসেজ, ডেট রিপেইড, স্টে সেফ রাগিনী। হাসি মুখে ফোনটা পকেটে রেখে তিনি ফিসফিস করে বললেন, বাবা, তোমার লড়াই শেষ হলো।